দর্শক, বাংলাদেশের বিশেষ আয়োজন গুম জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুর রহমান। আজকে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। দীর্ঘ প্রায় ৮ বছর পর গুম জীবন থেকে ফিরেছেন তিনি। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান আরমান। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আরমানকে মিরপুরের ডিওএইচএসের নিজ বাসা থেকে ধরে নিয়ে গিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই গুম জীবনের রোমহর্ষক অভিজ্ঞতা, একাধিক সাক্ষাৎকার এবং গুম সংক্রান্ত তদন্ত কমিশনে শেয়ার করেছেন ব্যারিস্টার আরমান। সম্প্রতি তার দুর্বিষহ জীবন নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র। সেখানে উঠে এসেছে বিস্তারিত ঘটনা। এখানে আরেকটু জানিয়ে রাখতে চাই, জামায়াতে ইসলামের প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান জোরপূর্বক গুমের শিকার হওয়ার আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বাবার আইনজীবী দলের সদস্য ছিলেন এবং তাকে গুম করার পরই মীর কাশেম আলীর দণ্ড কার্যকর করা হয়েছে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত জীবনে ফিরে আসেন ব্যারিস্টার আরমান। তবে তখনও তিনি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কথা জানতেন না। আজ আমরা তার কাছে শুনব তার দুর্বিষহ জীবন, আয়নাঘরে তিনি যে দুর্বিষহ জীবন কাটিয়েছেন সেই সময়ের কথা এবং তার পরিবার আসলে ওই সময় কীভাবে দিন কাটিয়েছে সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানতে চাই। ব্যারিস্টার আরমান, আপনাকে স্বাগত বাংলা এডিশনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছে আসলে জানতে চাই যে ওই সময়টা যখন আপনাকে গুম করা হলো, আসলে আপনার মানে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ কি আপনার কাছে ছিল, বা ওই মুহূর্তে আসলে কী ঘটেছিল? আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়োজিত আইনজীবী ছিলাম। আমার দায়িত্ব ছিল যে এই বিচার প্রক্রিয়া কীভাবে চলছে সেটা নিয়ে কথা বলা। যখন আমরা দেখলাম যে শুধুমাত্র গণমাধ্যমে শুধুমাত্র তৎকালীন সরকারের বাইরে কোনো কথা আসছে না, তখন আমরা সোশ্যাল মিডিয়াকে বেছে নিই আমাদের বক্তব্য প্রকাশ করার জন্য। সেখানে আমার বক্তব্যগুলো যে ইংরেজিতে করতাম, সেটা খুব অল্প সময়ের মধ্যে জাতীয় আন্তর্জাতিক বহু গুরুত্বপূর্ণ ব্যক্তির নজর কাড়ে। এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। এবং আপনারা সবাই দেখেছেন যে আমার পিতার মামলা চলাকালীন প্রধান বিচারপতিও বেশ কিছু বিস্ফোরক বক্তব্য করেছিলেন। আমার কাছে মনে হয় আমার এই আইনি প্রক্রিয়া, কোর্টে আমরা যে ফাইট দিয়েছিলাম, প্লাস আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে সমালোচনা করছিলাম, তার কারণেই আমাকে টার্গেট করা হয়। আচ্ছা, তারপরে যে গোয়েন্দা বাহিনীর সদস্যরা আপনার বাসায় আসলো, মানে কিসের ভিত্তিতে? আপনাকে তখন কি বলেছে যে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ, বা আপনি জানতে চেয়েছেন যে কেন আপনাকে তারা ধরে নিয়ে যাচ্ছে? আমাকে 2 দফা আসে। একবার এসে আমার লোকেশনটা কনফার্ম করে তারা চলে যায়। 2 দফা যখন আসে তখন তারা আমাকে বলে যে আমাকে যেতে হবে। আমি তাদের সাথে আমি জানতে চাই তারা কারা, আমি দেখতে চাই তাদের কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিনা। তারা বলে যে এসব তাদের প্রয়োজন নেই। এক পর্যায়ে তারা জোরপূর্বক আমাকে টেনে হেঁচে বের করে নিয়ে যায়। আমার ছোটো মেয়ে, বড়ো মেয়ে তখন ছোটো ছিল, আমার বাচ্চাদের কখনো খালি পেয়ে বেরোতে দেয় না। ও দেখলো যে তার বাবা খালি পেয়ে টেনে হেঁচে নিয়ে যাচ্ছে। ও চিৎকার করছিল পেছন থেকে যে বাবা তুমি খালি পেয়ে যাচ্ছ। মেয়ে বয়স তখন কত? তখন 4 বছর ছিল। আচ্ছা, খালি পেয়ে যাচ্ছে। যখন দেখলো যে তারা বাবাকে তারা রাখছে না, নিয়ে যাচ্ছে, তখন দৌড়ে যে জুতার র্যাক থেকে আমার জুতোটা নেওয়ার পিছনে দৌড়ানো শুরু করে। শুধু একটি কথাই বলছিল, বাবা খালি পেয়ে যাচ্ছে, খালি পেয়ে যাচ্ছে। আমি তো চিন্তা করতে পারিনি যে আমি এভাবে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, আলো বাতাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো। ওই মুহূর্তটা আমাকে এর পরবর্তী 8টি বছর খুব কষ্ট দিয়েছে। যে যদি জানতাম এভাবে সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, হয়তো যাওয়ার আগে একটু মেয়ে দুটোকে আদর করে দিয়ে আসতাম, মার কাছ থেকে বিদায় নিয়ে আসতাম, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসতাম। এবং চিন্তাও করতে পারি নাই যত ভয়ঙ্কর কাজ আমি কেন বাংলাদেশের কারোর সাথে হতে পারে। এবং কিছুক্ষণ পরে আমি দেখতে পাই যে একটি অন্ধকার ঘরে চোখ বাঁধা অবস্থায় হাত করা পরে আমাকে ফেলে রাখা হয়। আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে অন্ধকার ঘরে 24 ঘন্টার বেশি আমাকে থাকতে হবে না, কারণ সংবিধানের বিধান হচ্ছে 24 ঘন্টার ভিতরে আদালত হাজির করতে হয়। কিন্তু দেখলাম যে 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, কিন্তু আমি অন্ধকার ঘর থেকে বেরোলাম না। একটা সময় উপলব্ধি করলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে যে গুমের ব্যাপারে আমি দেশে বিদেশে প্রতিবাদ করছিলাম, আমার পিতার ফাঁসি কার্যকরের কয়েকদিন আগে আমি নিজেই সে গুমের শিকার হয়ে পড়েছি। আপনাকে যে ধরে নিয়ে গেল ওই মুহূর্তটা, অর্থাৎ আপনাকে কি কোনো গাড়িতে করে নিয়ে গিয়েছিল? বা জি, আমি যখন ল চেম্বার থেকে বাসায় ফিরছি তখন দেখলাম যে একটি ভ্যান আমার পিছনে ফিরছে। সকাল থেকে আসলে তারা আমাকে ফলো করছিল,
কিন্তু রাতের বেলাটা বেশি সন্দেহজনক হলো। আমি দেখলাম যে একটি হাইয়েস্ট মাইক্রোবাসে করে তারা আমার পিছু পিছু আমার ঘর পর্যন্ত চলে আসে। এসেই তারা খুব জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। আমি কি হোল দিয়ে যখন বাইরে তাকালাম তখন দেখলাম যে বেশ কিছু অস্ত্রধারী সাদা পোশাকের লোক দাঁড়িয়ে আছে। আমি চেইন লাগিয়ে শুধু দরজা ফাঁক করে তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কারা। তারা বললো যে আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমি বললাম আপনারা কারা, পরিচয় দিন, আর আপনাদের সাথে যেতে হবে কী কারণে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কি? আমি তো সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের রায় আছে যে পোশাকধারী লোক ছাড়া, ওয়ারেন্ট ছাড়া কেউ গ্রেফতার করা যায় না, আপনাদের এগুলো থাকলে দেখান। ওনারা বলল যে এইসব আমাদের প্রয়োজন হয় না, দয়া করে আমাদের সাথে আসেন। তখন আমি বাক বিতণ্ড করছিলাম, আমার স্ত্রী, আমার বোন আমার সাথে ছিল, তারা আমার পক্ষে যুক্তি কথা বলার চেষ্টা করছিল। দেখ পর্যায়ে তারা জোরপূর্বক ঢুকিয়ে টেনে হেঁচে আমাকে এখন থেকে আমি নিয়ে যাই। গাড়িতে যখন উঠি তখন আমি বুঝলাম যে গ্রেফতার হয়ে গিয়েছে, এখন তার কিছু করার নেই। কিছু দূর যাওয়ার পর তারা আমাকে হাত করা পড়লো। আমি এটাতে কোনো আমার ছেলে গুরুত্বপূর্ণ কিছু মানে গ্রেফতার করার পর হাত করা পড়াতেই পারে। এরপর দেখলাম যে তারা আমাকে চোখ বাঁধার চেষ্টা করছে, তখন আমি বাধা দিলাম, দিয়ে বললাম চোখ বাঁধছেন কেন, বলে যেটাই আমাদের নিয়ম। এমন আমি তো সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি, দয়া করে বলবেন আইনের কোথায় আছে গ্রেফতার করার পর চোখ বাঁধতে হয়। তখন যে কমান্ডিং অফিসার ছিল তার কোমরে বড় অস্ত্র ছিল, তো সে বললো যে আপনার সাথে দুর্ব্যবহার করতে বাধ্য করবেন না, এমন চেহারা এমন ফেশিয়াল এক্সপ্রেশনে সে বললো। বুঝতে পারলাম যে আইনের সুরক্ষা আমি আর পাবো না। চোখ বেঁধে ফেলা হলো, শুরু হলো আমার 8 বছরের অন্ধকার জীবন। আপনি কি তখন অনুধাবন করতে পেরেছিলেন যে আপনি আসলে কাদের হাতে পড়েছেন বা আইনশৃঙ্খলা বাহিনীর কারা আপনাকে আটক করেছে? তখন পর্যন্ত কি আপনি অনুধাবন করেছেন বিষয়টা? এই মুহূর্তে আমি পারিনি, কিন্তু আমাকে 2টি জায়গায় রাখা হয়েছিল। 16 দিনের জন্য একটি বন্দিশালায়, এরপর বাকি পুরোটা সময় আরেক জায়গায়। এই দীর্ঘ সময় যে আমি যেখানে ছিলাম সেখানে বিভিন্ন ছোটোখাটো ক্লুয়ের মাধ্যমে আমি শনাক্ত করতে সক্ষম হয়েছে আমি কোথায় ছিলাম। প্লাস আমি যখন গুম কমিশনে আমার সাক্ষ্য দিই, তারা তাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করে এবং আমাকে টেস্ট করে যে আমি আসলে কতটুকু জানি। সব মিলিয়ে এখন একদম সুনির্দিষ্টভাবে বলা সম্ভব আমি কাদের হাতে বন্দী ছিলাম, কারা সেখানে নিয়োজিত ছিল, কারা এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিল, চেইন অফ কমান্ডে কারা ছিল, কোন জায়গা থেকে এই দেশ এসছে, এগুলো সব গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা, প্রসিকিউশন টিম, এগুলো সব তারা উদ্ঘাটন করতে পেরেছেন এবং ইনশাআল্লাহ আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এটা প্রমাণ হবে সব। আচ্ছা, আপনার এই যে যখন গুম হলেন বা বন্দি জীবন 16 দিনের যে প্রথম দফা ইয়েটা ছিল আপনার সাথে, তখন আপনার সাথে কি ধরনের আচরণ করা হতো আসলে? সর্বক্ষণিক চোখ বেঁধে রাখা হতো, হাত করা পরিয়ে রাখা হতো। আমাকে তারা বলতো না আমি কোথায় আছি, আমাকে তারা বলতো না আজ কয় তারিখ। আমি যখন নামাজ পড়ার জন্য সময়টা জানতে চাইতাম, সেই সময়টাও তারা বলতো না, মোটা উপরে নির্দেশ। আমি আজকুটি বলতাম যে আপনারা যদি সময় না বলে আমি নামাজ পড়ো কীভাবে, তখন তারা বলতো আমাদের কিছুই করার নেই, উপরে নির্দেশ, সময়টাও পাওয়া যাবে না। আমাদের কাছে মনে হয়েছে দীর্ঘ সময় যে এই প্রক্রিয়াটা সুপরিকল্পিত, সুচিন্তিত এবং সর্বোচ্চ জায়গা থেকে মনিটর করা এবং বন্দীদেরকে মৃত্যুর চেয়ে কঠিন অভিজ্ঞতা দেওয়ার কার্যক্রম সেখানে চলছিল। সেটি কেমন? প্রথমত হচ্ছে আমি যেটা বললাম যে আমাদেরকে বলা হতো না আমরা কোথায় আছি, আজকে কয় তারিখ, সময়টাও তারা বলতো না। আমাকে যেখানে বন্দি রাখা হয়েছিল সেখান থেকে আমি বুঝতেও পারতাম না বাইরে কি দিন না রাত। কোনো উপায় ছিল না আপনাকে বোঝা হয় যে আপনি এখন যে বসে আছেন বাইরে কী অবস্থা। খাবার দেখে অনুমান করতে হতো আমাদের। যখন রুটি সবজি খাবার দেওয়া হতো তখন অনুমান করতাম বাইরে হয়তো দিন হয়েছে, এরপরে খাবার আসলে এখন দুপুর, এরপরে খাবার আসলে এখন সেটা রাত। এভাবে খাবার দেখে অনুমান করে নামাজ পড়তাম। সবচেয়ে কষ্ট হতো রাতের বেলা, রাতের খাবার থেকে পরের দিন সকালের খাবার, এই ফাঁকে কতটুকু সময় গেল, রাত এখন কত হলো, কোনো বোঝার উপায় ছিল না। সবচেয়ে কষ্ট সে সময় হতো। ঘুম তো আসতো না, এই পরিবেশে তো ঘুম আসার ব্যাপার না। দিনের বেলা অন্তত খাবার দেখে আন্দাজ করতে পারতাম, কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত প্রায় 12-14 ঘন্টা মনে হতো জীবন্ত কবর দিয়ে রাখা হয়েছে আমাদেরকে। আমাদের যখন কোনো কারণে টয়লেটে যেতে হতো তখন আমাদেরকে হাত করা দিয়ে লোহার দরজা, যেটা আমাদের সেলের দরজাটা ছিল, সেখানে আঘাত করলে প্রহরী আসলে টয়লেটে যাওয়ার সময় বাম হাতের হাত করাটা খুলে দিত, ডান হাত থেকে হাত করা ঝুলতো। সেভাবে আমরা টয়লেট শেষ করে আবার আসলে তারা নিশ্চিত করতো চোখ বাঁধা আছে কিনা, তারপর আবার হাত লাগিয়ে দিত। খাবারের সময় ডান হাতটা খুলে দিত, বাম হাত থেকে হাত করে ঝুলতো। খেতে হতো, খুব দ্রুত সময় খেয়ে আবার তারা নিয়ে যেত।
মাঝরাত, আনুমানিক মাঝরাত থেকে সকালে খাবার আসা পর্যন্ত হাত করা থাকতো পেছন দিকে। এই পরিস্থিতিতে আমাদের কাছে মনে হতো যে এই যে নির্যাতন, বিশেষ করে রাতের বেলা, এটা সুপরিকল্পিত এবং এটা এমন নয় যে একজন করেছে একজন করলো না, এটা নিয়মতান্ত্রিকভাবে সকল বন্দির সাথে একই আচরণ করা হতো। আমি যখন কমপ্লেন করতাম যে কেন আমার সাথে এভাবে করা হচ্ছে, আমি তো একটি অন্ধকার ঘরে বন্দি আছি, এখানে কেন চোখ বেঁধে রাখতে হবে, এখানে কেন হাত করা পরিয়ে রাখতে হবে, আমি কি কার সাথে আমি কার প্রতি হুমকি অন্ধকার ঘরে লকটাপ অবস্থা। তারা বলতো যে এটা সবার সাথে একই রকম, আপনার সাথে একার নয়। ইন্টারোগেশন বা নির্যাতনগুলো তারা রাতের বেলা করতো। আমাকে যেখানে বন্দি রাখা হয়েছে তার খুব কাছেই ওদের এই জিজ্ঞাসাবাদের কক্ষটি ছিল এবং সেটা রাতের বেলা হতো। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ শিশুর মতো চিৎকার করছে, সেটা একজন মানুষের সাইকোলজিতে কীরকম প্রভাব ফেলতে পারে ভাষায় বোঝানো সম্ভব নয়। রাত ভর চিৎকার, কান্নাকাটি, মারধরের আওয়াজ, সবচেয়ে বেশি চিৎকার তারা করে শুনতে থেকে ইলেকট্রিক শক দেওয়া হতো। অনেকদিন পর বুঝতে পেরেছে যে কখন কীভাবে চিৎকার করে। দীর্ঘ 8 বছর থাকার কারণে কিছু প্রহরীদের ভিতরে 2-1 এই দীর্ঘ সময় আমার সাথে কথা বলতো, তো সংগোপনে, বিশেষ করে শেষ রাতে যখন অন্যরা ঘুমিয়ে থাকে তখন কিছু তথ্য আমার কাছে শেয়ার করতো। সবাই অল্প অল্প বলতো, তারা নিজেরাও ভয় থাকতো। এমন একজন বলেছে যে বন্দীদেরকে যেভাবে রাখা হয় প্রহরীদের উপর ঠিক সেরকমই নজরদারি থাকতো। তারা যখন সেখানে প্রথম আসতো তখন তাদেরকে বলা হতো যে এখানে যদি কেউ নির্দেশ অমান্য করে এবং তথ্য পাচার করে বা বন্দীকে বাইরে কোনো তথ্য বলে তাহলে তাদের বিরুদ্ধে কোনো ডিপার্টমেন্টের অ্যাকশন নেওয়া হবে না, সরাসরি হত্যা করা হবে। এটা তাদেরকে প্রথম আসলে তাদেরকে এভাবে বলা হয়। এবং যে কজন এখানে প্রহরী দায়িত্বে ছিল ঠিক ততজন তাদের উপর নজরদারি রাখা ছিল। এভাবে নিশ্চিত করা হতো যে কোনো তথ্য বাইরে যাবে না, বাইরের কোনো তথ্য ভিতরে আসবে না। আমাদেরকে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের অবস্থা ছিল। মজার ব্যাপার হচ্ছে একটি হাসপাতালে যা যা প্রয়োজন সবই সেখানে ছিল, কিন্তু ঠিক ততটুকুই তারা দিত যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন। তারা ন্যূনতম বেঁচে থাকার জন্য যেসব উপায় উপকরণ একজন বন্দির প্রয়োজন সেগুলো দিত না। একটি বালিশ কখনো পাইনি আমি বারবার বলতাম যে আমি তো এখানে বন্দি আছি, আমাকে যদি কম 100 টাকা দামের একটি কম দামি ঘড়ি দেওয়া হয়, 5 টাকা নামাজ যদি আমি ঘড়িটাকে পড়তে পারি তাহলে সরকারের কী ক্ষতি। আমি বারবার তাদের কাছে কোরআন শরীফ চাইতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমার পরিবারের সাথে যোগাযোগ করতে দেবেন না, আমি ওদেরকে একটু কোরআন শরীফ দিন যাতে আমি সৃষ্টিকর্তার সাথে সময় কাটতে পারি, ইবাদত করে সময় কাটতে পারি। 1000 কোটি টাকা দিয়ে ব্রিজ বানাতে পারে সরকার, একটা বন্দিকে একটা পুরোনো কোরআন শরীফ দিতে কয় টাকা লাগে? আর যদি আমি অন্ধকার ঘরে একা একা কোরআন শরীফ পড়ি সরকারের কী ক্ষতি? উত্তরাষ্ট্র কিছু করার উপরে নির্দেশ কিছুই দেওয়া যাবে না। আবার আমি মাঝে মাঝে বলতাম হতাশ হয়ে যে আমি কিন্তু খাবার দেওয়া বন্ধ করে দেবো যদি আপনারা আমাকে এসব না দেন। তো তারাই বলতো যে প্রতিদিন একটা না একটা বন্দি খাবার বন্ধ করে তাকে হাত করা পরিয়ে শিকল দিয়ে বেঁধে নল দিয়ে খাওয়ানো হয়। সুতরাং খাবার বন্ধ করবেন না আপনার সিদ্ধান্ত। এসব দেখে আমার কাছে মনে হয়েছে যে তারা বাঁচতেও দিবে না আবার মূর্তিও দিবে না, ভুয়ান থেকে প্রলম্বিত করে মৃত্যুর চেয়ে খারাপ একটি অভিজ্ঞতা সুপরিকল্পিতভাবে নিয়মতান্ত্রিকভাবে সর্বোচ্চ জায়গা থেকে মনিটরের মাধ্যমে এই কাজগুলো হতো। এবার বারবার আমার কাছে মনে হয়েছে যে যারা আমাকে বন্দি রাখতো, যারা আমাকে প্রতিদিন দেখতো, তাদের মধ্যে কিছুটা হলেও মায়ার উদ্রেক হতো, কিন্তু তাদের হাতে কোনো সিদ্ধান্ত ছিল না। সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ জায়গা থেকে। প্রায় অসুস্থ হয়ে পড়তাম, খিচুনির মতো হতো, চোখ উল্টে যেত। তখন আমি বলতাম যে আমাকে বাঁচিয়ে রাখা হচ্ছে কেন, তখন ডাক্তার চলে আসতো। বলতাম হাসপাতালে সব কিছু আছে, ব্লাড প্রেশার মেশিন, ব্লাড সুগার মেশিন, হার্ট মনিটরিং, অক্সিমিটার, ইসিজি সব ছিল সেখানে। যখন অসুস্থ হয়ে পড়তাম তখন অনেকজন আসতো, চোখ বাঁধা অবস্থা থাকলেও গলা শুনে বুঝতে পারতাম সিনিয়র ডক্টর এসছে। তখন আমি বলতাম যে ওকে বাঁচিয়ে রাখা হয়েছে কেন, এভাবে বেঁচে থাকা তো মৃত্যুর চেয়ে খারাপ, আমাকে মেরে ফেলা হোক তাহলে তো আমার কষ্টের শেষ হয়। সবচেয়ে খারাপ লাগতো যে আমার পিতার কী হলো আমি জানতেও পারিনি। যখন খাবার দিতে আসতো বা কোনো কারণে বুঝতাম যে সিনিয়র কেউ এসছে, তখন আমি তাদেরকে বলতাম যে মেনে নিলাম যে আমাকে এখান থেকে এবার বের করবেন না, আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেবেন না, কিন্তু সন্তান হিসেবে কি এতটুকু আমি জানতে পারি না যে আমার পিতাকে বেঁচে আছেন না মারা আছে। আমি তো শেষ পর্যায়ে রেখে এসেছি, ফাঁসির রায় হয়ে গেছে, রিভিউ শুনানি চলছে, যে কোনো সময় ফাঁসি কার্যকর হবে, এই অবস্থায় আমি রেখে এসেছি। আমাকে গুম করে কয়েকদিন আগে আমার পিতার সঙ্গে সাক্ষাৎ করে আসি। পিতাকে আমি মানসিকভাবে তৈরি দেখেছি। উনি আমাকে বলেছেন যে জানাজা নামাজটা তুমি পড়াবো। আমি তাদেরকে আকুতি করতাম যে অনেকে জীবিত আছেন না, ওনাকে হত্যা করা হয়েছে।
জানাজা নামাজটা কে পড়ালো, লাশটা কোথায় দাফন হলো, আর ফাঁসি কার্যকরের আগে পরিবারের একটা শেষ সাক্ষাৎ করা যায়। শেষ সাক্ষাতে আমার পিতা যা জরুরি সংগ্রাম করছিলাম সব ছেড়ে ওনার কাজে নিয়োজিত ছিলাম। শেষ সাক্ষাতে আমার পিতা আমার ব্যাপারে কী বলে গেলেন, সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই? যুক্তরাষ্ট্র যা আমাদের কিছুই করার নেই, উপরের নির্দেশ আমরা কিছুই বলতে পারবো না। প্রায় 3টি বছর আনুমানিক ওখান থেকে সময় দিন বুঝতাম খাবার দেখে যে একটা দিন পার হয়েছে। আর সারা বছরের মধ্যে শুধুমাত্র রমজান মাসটা তারা বলতো যে রমজান মাস শুরু হয়েছে। যখন রমজান মাসে খবর কালে আসতো তখন বুঝতাম এই অন্ধকার ঘরে 1টি বছর পার হয়ে গেছে। এভাবে 8টি রমজান, 17টি ঈদ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, আলোবাস থেকে বিচ্ছিন্ন হয়ে আমাকে কাটাতে হয়েছে। আনুমানিক যখন 3টি রমজান আমি পার করেছি তখন একবার প্রচণ্ড মন খারাপ হলো, আর বেঁচে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এক পর্যায়ে খিচুড়ি শুরু হয়ে গেলো, চোখ প্রায় উল্টে গেলো, দাঁত লেগে গেলো, ডাক্তার চলে আসলো। তখন আমি আবার সে একই আকুতি মিলিত করতাম যে বাঁচিয়ে রাখছেন কারণ আমার জন্য, হয় বাঁচার মতো বাঁচার সুযোগ দিন, নাহলে মেরে ফেলেন। এভাবে জীবন্ত লাশ করে বেঁচে রাখার কী মানে? তখন দেখলাম যে একজন, আমি শুয়ে আছি মাটিতে, আমার কাঁধে হাত দিয়ে বলছেন যে আপনাকে শক্ত থাকতে হবে, আপনার আম্মা এখনও বেঁচে আছে। এই থেকে 3 বছর পর আমি ইনডিরেক্টলি বুঝতে পারলাম যে আমার পিতা আর বেঁচে নেই। যদি আমি যৌক্তিক হয়ে বুঝতে পারছিলাম যে আইনগতভাবে তো ঝুলিয়ে থাকার সুযোগ নেই, হয় ওনাকে ফাঁসি কার্যকর করতে হবে, ওনার মৃত্যুদণ্ড মৌকুফ করতে হবে। একটুকু আমি বুঝতে পারছিলাম যে আমার পিতাকে যদি ফাঁসি না দিত আমার সাথে আচরণ তারা করতো না। কিন্তু সুনির্দিষ্টভাবে জানা কারো কাছ থেকে সেটা আমি 3 বছর পর ইনডিরেক্টলি একটু তথ্য জানতে পেরেছি যে পিতা আর নাই, মা আছেন। সুনির্দিষ্টভাবে কবে ওনাকে হত্যা করা হয়েছে, কীভাবে ওনাকে হত্যা করা হয়েছে, শেষ সাক্ষাতে কী বলে, এগুলো সব মুক্ত হওয়ার পর আমার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। আপনাকে কখনো কি মানে শারীরিকভাবে কখনো কোনো নির্যাতন করা হয়েছে? সত্য কথা আমাকে বলতে হবে, ফিজিক্যাল টর্চার মানে মারধর যেটা, সেটা তারা করেনি। কিন্তু হাত করা যেটা আমার হাতে থাকতো, 24 ঘন্টা হাত করা হাতে থাকতো। হাত করায় ঘষায় সারা গায়ে, সারা হাতে লাল লাল গোটা উঠে গেল। আমি যাদেরকে দেখালাম, দেখেন আমি তো হাত করাটা হাতে রাখতে পারছি না, লোহার জিনিস, আমার এমনি চামড়ার অ্যালার্জির সমস্যা আছে। তারা বলে কিছু করেনি, রাখতে হবে। সেই গোটা আস্তে আস্তে বড় হলো, বড় হয়ে সেখানে ইনফেকশন হয়ে গেলো, ইনফেকশন হয়ে রক্ত পড়তো, পুজ বেরোতো 2 হাতে 2 পর্যন্ত। নিজের পুজের গন্ধে নিজে বমি আসতো। তাদের দরবার তাদের দেখাতাম, দেখেন কী অবস্থা, এভাবে দেখার কী মানে? তখন সিদ্ধান্ত আসলো যে কদিন হাত না ঘা শুকাবে ততদিন হাত করা পায়ে থাকবে। হাত করা খুলে আমার পায়ে হাত করা পরিয়ে দিয়েছিল, বড় হাত পায়ে পরিয়ে দিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে তারা আমাকে কোনো ভালো চিকিৎসা করছিল না এই ঘায়ের। আমার এমনও দিন গিয়েছে ঘুম থেকে উঠে দেখি যে পুজ বের হয়ে একটা শোয়ার জন্য একটা কম্বল দিত শীতকালে, সেই কম্বলে হাত, পুজ পেরিয়ে রক্ত বেরিয়ে কম্বলে শুকিয়ে হাত লেগে আছে। আমি হাত টান দিলাম, ঘায়ের চলতার উঠে গেল, আবার ফ্রেশ রক্ত দত্ত হাত দিয়ে পড়া শুরু করলো। চিৎকার ডাক্তার দেখে যান কী অবস্থা, তারা আসতো, দেখলো রক্ত পড়ছে, বললো যে লুঙ্গি দিয়ে মুছে ফেলে। এই হলো অবস্থা। তাদের কাছে এই ছোটোখাটো সমস্যা কোনো সমস্যা ছিল না, শুধু মরতে দেওয়া যাবে না, এটা ছিল সিদ্ধান্ত। এভাবে আমাকে মারধর তারা করেনি, কিন্তু এর মধ্যে আমাকে যেতে হয়েছে। 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো, 2 চোখে আমার ছানি পড়ে গিয়েছিল, আমার প্রায় শ্বাসকষ্ট উঠতো, কারণ দম বন্ধ পরিবেশ, বাতাস চলাচলের কোনো অবস্থা নেই। আমার কাছে মনে হতো যে আমার বুকে একটি পাথর বসে আছে 24 ঘন্টা, মাথায় একটি পাথর বসে আছে, প্রায় শ্বাসকষ্টের টান উঠতো। গরমে এমন ঘামতাম, কোনো ফ্যান ছিল না। তারা কোনো সিলিং ফ্যানের জায়গা ছিল, আমি দেখতাম যে সিলিং ফ্যানের ঘর আছে কিন্তু সিলিং ফ্যান নাই কেন। একজন গার্ড আমাকে বলেছে যাতে আত্মহত্যা কেউ করতে না পারে। তাহলে ঠিক আছে, স্ট্যান্ড ফ্যান দেওয়া হোক। তখন তারা বললো স্ট্যান্ড ফ্যান ইলেকট্রিসিটি আছে, এটা দিয়ে কেউ আত্মহত্যা করতে পারে অথবা গার্ডদের আক্রমণ করতে পারে, এর কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না। 2 জায়গা থেকে একটু বাতাস ঢুকতো, একটা হচ্ছে গিয়ে আমার যে দরজার সেল ছিল সেই সেলের নিচ থেকে বাইরের ফ্যানের আওয়াজ আসতো, বাতাস আসতো। যখন একটু বাতাস প্রয়োজন হতো, আমি ওই দরজার ওই জায়গাটায় শুয়ে থাকতাম, তখন গায়ে একটু বাতাস অনুভূত হতো। আরেকটি জায়গা ছিল যে জায়গা থেকে আমার টয়লেট করতাম, যেখানে ময়লা যাওয়ার জায়গা ছিল, ওখান থেকে ফ্রেশ বাতাস আসতো। মাঝে যখন মুক্ত বাতাস একটু গায়ে লাগানোর জন্য প্রচণ্ড আকাঙ্ক্ষা তৈরি হতো, তখন ময়লার টয়লেট ওখানে যে চোখ বন্ধ করে মুখটা ওখানে নিতাম, কারণ চোখ বন্ধ তাকালে তোর বমি চলে আসবে। চোখ বন্ধ করে যে মুখটা নিয়ে একটু বাতাস মুখে লাগতো, আর মনে করতাম না আমি একটু বারান্দা দাঁড়িয়ে আছে। এই ছিল মানে ফ্রেশ বাতাসের একটু একমাত্র উৎস। ঘামে গায়েরভাবে ঘেমে যেত, যখন ঘুমাতাম
ফ্লোরের দিকে তাকালে মনে হতো কেউ পানি ঢেলে দিয়েছে, নিজের ঘাম এভাবে ভেসে থাকতো। গরমে এই পরিমাণ ঘামতাম যে নিজের গা থেকে মানে পচে যাওয়া পশুর গন্ধ আসতো রাতে। আবার ঠিক শীতকাল যখন থাকতো আসতো তখন ঠিক উল্টো ঠান্ডায় ঠকঠক করে কাঁপতাম। শীতকাল আমার খুব প্রিয় একটা সময় ছিল। ইংল্যান্ডে পড়াশোনার কারণে প্রচুর কোট প্যান্ট আমার সংগ্রহে ছিল। শীতকালে জন্য অপেক্ষা থাকতাম যাতে আরাম করে পড়তে পারি। শীতকালে সাধারণ মানুষের কি কষ্ট সে 8টি বছর আমি উপলব্ধি করেছি। যাদের চাইলেই একটি কম্বল বেশি তারা পায় না, চাইলে একটি শীতবস্ত্র যারা পায় না তার কেমন লাগে। আমার মনে আছে শীতে বিশেষ করে শৈত্যপ্রবাহ যখন হতো বুঝতে পারতাম, তখন ঠকঠক করে কাঁপতাম আর আল্লাহর কাছে ক্ষমা চেতাম। শীতকাল আমার আনন্দের সময় ছিল। গরিব অসহায় মানুষের শীতকাল কেমন লাগে আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি 8টি বছর। এক বছর এত ঠান্ডা পড়লো যে আমার কাপড় নিচুটে জ্বর উঠে গেল। আর খাবার দিতে এসে দেখলো যে আমি ঠকঠক করে কাঁপতেছি। তখন চেক করলো যে আমার হাতে দিয়ে দেখলো আমার সারা গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। সে বললো যে কিছু বললেন না কেন? আমি বললাম বলার সুযোগ আছে এটাই তো আমি জানি না, আপনারা তো আমাকে কোনো ইয়াই করেন না। তো সাথে সাথে ডাক্তার চলে আসলো, চেক করে দেখলো আমার 103 ডিগ্রি জ্বর উঠে গেছে। এরপর থেকে যেহেতু আমার অসুস্থ হয়ে পড়ার জ্বরে আমি মারা যেতে পারি, শ্বাসকষ্টে মারা যেতে পারি, এরপর থেকে তার একটা কম্বল বেশি দেওয়া শুরু করলো। এই আমি জানলাম যে একটা কম্বল বেশি দেওয়ার সুযোগ আছে। তো আস্তে আস্তে বন্দীরাও তো মানুষ, যারা আমাকে বন্দি করে রেখেছে তারাও তো মানুষ। কিছুজনের মধ্যে আমি সিম্প্যাথি দেখেছি, কিন্তু তারাও শৃঙ্খলায় আবদ্ধ ছিল, তাদের চাইলে কিছু করার সুযোগ ছিল না। তো নিজেরাও নিজেদের রুজি এবং জীবনের ভয়ও ভীত ছিল। আসলে মেইন দোষী আমি বলবো যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন, রাজনৈতিক নীতি নির্ধারণী পর্যায়ে এবং বাহিনীর নীতি নির্ধারণী পর্যায়ে ছিল, তারাই হচ্ছে আসল কালপ্রিট। যাদের সুযোগ ছিল বলার যেটা আইনের সাথে সংঘর্ষ, যাদের সুযোগ ছিল প্রতিবাদ করার, কিন্তু তারা না করে উল্টো ফ্যাসিবাদের কাছে প্রতিযোগিতা শুরু করেছেন কে কত বেশি করতে পারে। আমি বের হওয়ার পর গুম কমিশনের সাথে পুরো মিটিংয়ে জানতে পারলাম যে প্রথম দিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ আসতো কাকে গুম করতে হবে। এরপর সিনিয়র লেভেলে এই দায়িত্ব দিয়ে যায় যে তারা যাকে চায় তাকে গুম করতে পারে। এরপর মাঠ পর্যায়ে ওপেন লাইসেন্স দেওয়া হয়। একটা পর্যায়ে এই লাইসেন্স তারা এতই অপব্যবহার করে যে একসময় নিজের লোককে তারা টার্গেট করে বসে। আমরা নারায়ণগঞ্জের মেয়র হত্যা আমরা সবাই দেখেছি, আওয়ামী লীগের লোককে গুম করেছে। এটাই ছিল বাস্তবতা, যে মানুষের জীবন স্বাধীনতা কিছু আইনশৃঙ্খলা বাহিনীর ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। নামাজের যে ব্যাপারটা বলছিলেন, নামাজ নিয়ে কখনো কি তারা কখনো কোনো সময় বলতো না, কখনো সময় বলতো না, অনুমান করতে নামাজ পড়তে হতো। একবার আমি উজু করার সময় নামাজ পড়া নিয়ে কখনো কি কোনো ইয়ে করতো, চার্জ করতো? যেহেতু মানে একবার সেভাবে বলি যে হাত করা পড়া অবস্থা নামাজ পড়তে হতো, সেজদা দিতে রুকু দিতে খুব কষ্ট হতো। বিশেষ করে রাতের বেলা যখন হাত করার পিছু থাকতো তখন আমি নামাজ কীভাবে পড়বো, ওভাবেই নামাজ পড়তাম। হাত করার পিছনে থাকা অবস্থা হাঁটু গিয়ে নামাজ পড়তাম। যখন হাত করা পায়ে থাকতো তখন দাঁড়াতে পারতাম না, হাঁটু করে আমাকে নামাজ পড়তে হচ্ছে। এবং একবার আমি উজু করে এসে ভাবলাম নামাজ পড়ি, হাত করা খোলা আছে, গার্ডটা কিছুক্ষণের জন্য ছিল না সেখানে, তো নামাজ শুরু করে দিয়েছি। হাত করা পড়া খোলা অবস্থা, এক হাত থেকে হাত করা ঝুলছে। তো দেখলো গার্ড এসে গালাগালি শুরু করেছে নামাজ পড়া অবস্থায়, যাই হাত করা পর। আমি নামাজ শেষ করে হাত করাটা পড়বো আর কি। দেখলাম সে ওয়েট করলো না, ঘরে ঢুকে সেল খুলে নামাজ করা অবস্থায় হাত খুলে হাত করা বেঁধে দিল। এইরকম আর কি নামাজ এই পড়তাম, তার গালাগালি করতে যে এখন কিসের নামাজ। আমি বলতো আপনার তো আমার ওয়াক্ত বলছেন না, আমি কী করবো, আমি যতক্ষণ পারি পড়ে যাচ্ছে। সেটা করতো, ব্যঙ্গ করতো। কিন্তু আমি আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করে দিয়েছিলাম, একটা সময় কয়েক বছর যাওয়ার পর তারা কিছুটা হলেও সহনীয় হয়ে ওঠে আমার ইবাদতের ব্যাপারে। তখন আমাকে নামাজ পড়লে তারা সাধারণত বিরক্ত করতো না, কিন্তু হাত করা সবসময় থাকতো। আপনার পাক পবিত্রতার ব্যাপারটা, গোসল বা টয়লেটের ব্যাপারগুলো কিভাবে? প্রতি বছর প্রতিদিন একবার গোসল করতে হতো, বাধ্যতামূলক। এই ব্যাপারে তারা খুব সজাগ ছিল। যখন গোসলের সময় হতো তখন একটি বালতি, একটি মগ, একটি গামছা, একটি লুঙ্গি আর একটি গেঞ্জি তারা আমাকে বাইরে থেকে দিত। আমি একমাত্র বন্দি যিনি আমার সেলের সাথে অ্যাটাচ টয়লেট ছিল, ওগুলো নিয়ে আমি গোসল করতাম। এক হাত থেকে হাত ধরে ঘুরতো, আর ওই চোখের কাপড়টা তখন খোলার অনুমতি ছিল। টয়লেটের ভিতরে ঢুকে গোসল করার পর কাপড় ধুয়ে সেগুলো নিয়ে আবার আওয়াজ দিতে হতো। তারা এসে
বালতি, মগ এবং ভেজা কাপড়গুলো নিয়ে যেত, ওর হাত করা পরিয়ে চোখটাও বেরিয়ে যেত। এই ছিল গোসলের সিস্টেম। যখন টয়লেটে যাওয়ার উপায় দরকার হতো তখন আওয়াজ করতে হতো। শর্ত ছিল একবার আওয়াজ করা 10 মিনিট পর আবার দ্বিতীয় আওয়াজ করা দরকার, যদি আসলে নাই অপেক্ষা করতে হতো। অনেক সময় দেখা গেছে আমি তো মানসিকভাবে মানে বিপর্যস্ত ছিলাম, প্রায় পেট খারাপ থাকতো, পেট খারাপ চলছে, আমার টয়লেটে যাওয়া দরকার, আওয়াজ দিচ্ছি কেউ আসতেছে না, একটা সময় কাপড় নষ্ট হয়ে গেছে, বহুবার এরকম হয়েছে। কাপড় নষ্ট হয়ে গেলে সেগুলো পরিষ্কার কি নিজেকেই করতে হতো। বললাম যে অবস্থা হচ্ছে তখন আর টাকা আবার সে গোসল জিনিসগুলো দিয়ে বলতো পরিষ্কার করে নিয়ে আসো, নিজেকে করতে হতো, কিছু আর কেউ করার ছিল না। এবং নামাজের ব্যাপারে সময় তো তারা বলতো না, খাবার চলে আসে আমি নামাজ পড়তেছি তখন গালাগালি শুনতে হতো যে এখনই খেতে হবে, নামাজ পড়া যাবে না। শুরুতে আমি তাদের মান্য করতাম, পরে আমি বিদ্রোহী হয়ে উঠে আমি খাবার খেতাম না, আমি নামাজ শেষ করে খাবার নিলে খাবার নিয়ে যেতাম। ধীরে ধীরে তারা কিছুটা হলেও সহনীয় হয়েছে। ওখানে আমার দায়িত্ব পরিবর্তন হতো, একই গার্ড লম্বা সময় থাকতো না। তো নতুন গার্ড যারা আসতো তারা সবসময় করা থাকতো, তারা গালাগালি করতো, খুব বাজে গালি করতো, তুই বলতো, অন্য বন্ধুর সাথে যে আচরণ করে। কিছুদিন আমার আচরণ দেখার পর, আমার ইবাদত দেখার পর হয়তো তাদের মধ্যে একটু চিন্তার পরিবর্তন করতো, তারা একটু সম্মান দিয়ে কথা বলতো। এবং একটু লম্বা সময় পর অনেকে এমনকি আপনি করে বলতো, কয়েকজন স্যারও ডাকতো। এমন সময় হতো যে সকালে যিনি আছেন ইনি পুরনো মানুষ, সে স্যার করে কথা বলছেন, আপনি করে কথা বলছেন, দুপুরে যে নতুন আছে সে তুই করে বলতেছে, এই অবস্থার। তো আমার কাছে বারবার মনে হচ্ছে যে যাদেরকে দিয়ে কাজ করা হয়েছে তারা খুবই সাধারণ ঘরের মানুষ, গ্রামের ছেলে, কম বয়সী বাচ্চা, কথা বলে বুঝতাম। এমনও ছিল যারা বিয়ে করেনি এখনো, কিন্তু তাদেরকে খুব কড়া মনিটরিংয়ে রাখা হতো, সিদ্ধান্তগুলো আসতো উপর থেকে। তারাই হচ্ছে মেইন কালপ্রিট মনে করি, যারা অর্থ ক্ষমতার লোভে মানুষকে আর মানুষ তারা মনে করতো না। আমি এই উক্তি আমি আমার প্রামাণ্যচিত্তে করেছি যে ক্ষমতার চেয়ারটা খুব উপর থেকে যখন সব কিছু ছোটো লাগে, ক্ষমতার মসনদে বসতে মানুষকে আর মানুষ মনে হয় না, দাবার গুটির মতো মনে হয়। এক দাবার গুটিতে আরেক দবি ফেলে দেওয়া, রেখে দেওয়া পরে ব্যবহার করার জন্য, তখন মানুষকে তখন দাবার গুটির মতো তারা ব্যবহার করে। মানুষের জীবন একটি দাবার মানে বোর্ডের মতো তারা মনে করে। আমাদেরকে তারা মানুষ মনে করে না, করলে দিয়ে কাজ করতে পারতো না। আমাদেরকে একটি রাজনৈতিক দাবার গুটি হিসেবে তারা রেখে দিয়েছিল, যে হয়তো কোনোদিন রাজনৈতিক কাজে ব্যবহার করতে পারবে। তো আমার কাছে বারবার মনে হচ্ছে যে ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। ইংলিশে একটা প্রবাদ আছে, পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এই গুম হচ্ছে তার একটি নিকৃষ্ট উদাহরণ যে ক্ষমতার জন্য মানুষ কী করতে পারে। যদি জুলাই বিপ্লব না হতো তাহলে হয়তো আমরা কোনোদিন সেখান থেকে বের হতাম না, হয়তো ওখানেই আমাদের মৃত্যু হতো, অথবা তারা আমাদের হত্যা করতো। কখনো কি তাদের কাছে জানতে চেয়েছেন যে কবে আপনাকে ছাড়বে বা আপনি মুক্তি পাবেন কিনা আদৌ? মানবাধিকার কর্মী শুধু একটু জানতাম যে গুম হচ্ছে, আমি এটাও জানতাম যে গুম যাদের করে তাদেরকে তারা কখনো সজ্ঞানে ছাড়তে চায় না। যদি না তারা জানে নিশ্চয় হবে যে তার মুখ তারা বন্ধ রাখতে পারবে। এই জন্য দেখবেন যে যারা জীবিত বেরোচ্ছে তাদের বেশিরভাগই জঙ্গি মামলা দিয়ে বছরের পর বছর জেলখানা কাটাতে হচ্ছে, আর না হলে মুচলেখা দিয়ে দেশের বাইরে চলে যেতে হচ্ছে। হয়তো আমার ব্যাপারে তার আশঙ্কা ছিল যে মুচলেখা দিয়ে দেশের বাইরে গিয়েও চুপ থাকবে না, আবার দেশের ভিতরে যেহেতু আইনজীবী, যেহেতু রাজনৈতিক পরিবার, মামলা দিয়ে আমার মুখ তারা বন্ধ করতে পারবে না। এই জন্য আমি বুঝতাম যে আমাকে তারা এভাবে ছাড়বে না। আমি মানসিকভাবে তৈরি ছিলাম যে আমাকে হত্যা করা হবে এখানে। প্রতিটি রাত আমি জানতাম যে গুপ্ত হত্যাগুলো তো রাতে বেলা করে। আমি মানসিকভাবে যখন তৈরি হয়ে গেলাম যে আমাকে তারা এভাবে তারা, আমি যদি ফ্যাসিবাদ হতাম আমি কী করতাম, এভাবে মাঝে মাঝে নিজেকে বলতাম আমার মতো এত বড় সাক্ষী তারা ছেড়ে দেবে। তখন আমি নিজেকে বলতাম যে আমাকে তৈরি থাকতে হবে, কারণ আমাকে যদি আজকে এত হত্যা করে তওবা করার সময়টুকু তোরা আমাকে দেবে না। তো আমি এই জন্য যখনই রাতের খাবার আসতো বুঝতাম যে রাত হয়ে গিয়েছে, তখনই তওবা করে তৈরি থাকতাম যে আজকে যদি আমাকে হত্যা করা হয় আমি তওবা অবস্থায় তৈরি আছি মৃত্যুর জন্য। চেষ্টা করতাম উজু ধরে রাখার জন্য রাতের বেলা, যেহেতু মৃত্যুটা উজু অবস্থায় আমার হয়। এই 8টি বছরের প্রতিটি রাত মৃত্যুর জন্য তৈরি হয়ে আমাকে কাটাতে হচ্ছে। যখন সকালে আবার রুটি সবজি দেখতাম তখন বুঝতাম যে বাইরে দিন হয়ে গেছে। দিনের বেলা তো গুপ্ত হত্যা তারা করে না। তখন আল্লাহ কাছে শুকরিয়া আদায় করতাম যে হয়তো 24 ঘন্টা হায়াত আমার আছে, আল্লাহ কাছে তৌফিক চাইতাম এই 24 ঘন্টা যেন আমি এমনভাবে কাটাতে পারি যে আল্লাহ আমাকে ক্ষমা করেন। এভাবে 24 ঘন্টার বেশি আমি চিন্তা করতাম না, কারণ কোনো নিশ্চয়তা নাই এই জায়গায় 24 ঘন্টা আমি বেঁচে থাকবো। এই 8টি বছর এই 24 ঘন্টা রুটি আমি কাটিয়েছি। মুক্তির ব্যাপারে কখনোই তাদের কাছে কখনো কিছু বলতেন যে আপনাকে ছেড়ে দেওয়া হবে কি না আদৌ? আমি একটু জিজ্ঞেস করতাম যে আমার ব্যাপারে সিদ্ধান্ত কী।
হয় একটা সিদ্ধান্ত নেন, মেরে ফেলেন, এভাবে বেঁচে থাকা আমার জন্য মৃত্যুর চেয়ে কঠিন মনে হচ্ছে। বেশিরভাগ লোক কোনো উত্তর দিত না, দু একজন শুধু একটু বলতো যে দেখেন আমাদের হাতে কিছু নাই, রাষ্ট্রীয় সর্বোচ্চ জায়গা থেকে আপনার ব্যাপারে সিদ্ধান্ত আসবে, আমাদের হাতে কিছুই নেই। একটু বুঝতাম যে রাজনৈতিক পথ পরিবর্তন ছাড়া অথবা খুব বেশি চাপ ছাড়া হয়তো কোনো সিদ্ধান্ত আসবে না। 3 মাস পর্যন্ত আমি আশায় ছিলাম যে হয়তো একটা কিছু হবে আমার ব্যাপারে। সর্বশেষ বিএনপির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন সাহেব 3 মাস পর ভারতে তারা পাঠিয়ে দেয়। এই জন্য আমি 3 মাস পর্যন্ত আমি আশা ছিলাম যে 3 মাসের পরও ছাড়ার নজির আমার নলেজে এরপর আছে। যখন 3 মাস পার হয়ে গেল তখন বুঝলাম যে আমি তো এত বড় নেতা নই। প্লাস আমরা ইসলামপন্থী রাজনৈতিক দল, আমাদের পক্ষে হয়তো পশ্চিমা বিশ্ব কিছু বলবে না। আমার মানসিকভাবে আমি তৈরি হয়ে যাই যে আমাকে সব খারাপটার জন্য তৈরি থাকতে হবে। আল্লাহ যদি করে না করে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাকে তৈরি থাকতে হবে। এরপর থেকে আমি তৈরি ছিলাম যে হয় আমাকে হত্যা করবে, নাহলে আমি এই ট্রমাতে এখানেই মারা যাবো, মুক্ত দিন হব। এই আশা মনের মধ্যে জাগলেও আমি সেটাকে বেশি প্রশ্রয় দিতাম না, কারণ আশা আসলে তো আশাহত হওয়ার প্রশ্ন আসে। আমি যদি আশাহত না হই, আমি যদি মৃত্যুর জন্য তৈরি থাকি, তাহলে তো আশাহত কোনো প্রশ্ন নেই। এই মৃত্যুর জন্য তৈরি আল্লাহ আমার মনকে করে দিয়েছেন বলে হয়তো আমি এতদিন তবে টিকতে পেরেছি। মৃত্যু মানে তো শেষ নয়, আমরা যারা বিশ্বাস, মৃত্যু মানে এরপর একটা জীবন আছে। বারবার নিজেকে এভাবে সান্ত্বনা দিতাম যে এই বছরের প্রতিটি বছর, প্রতিটি মাস, প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ডের প্রতিদিন একদিন আমি পাবো সৃষ্টিকর্তার কাছ থেকে। এই সময়গুলো নষ্ট নয়, সময়গুলো হারিয়ে যাচ্ছে না, বরং এক জায়গায় লিখিত থাকছে, এর বিনিময়ে নিশ্চিত অবস্থা ইনশাআল্লাহ ইমানের সাথে আমার মৃত্যু হয় পাবো। এই সান্ত্বনাই, এই আধ্যাত্মিক বিশ্বাস, এই পরকালের উপর আস্থা, সৃষ্টিকর্তা কখনো অবিচার করেন না, এই বিশ্বাসই আমাকে হয়তো জীবিত রেখেছে।